প্রিয় ছাত্রছাত্রীরা, নিশ্চয়ই তোমরা ভালো আছো। আগের লেসন প্ল্যান তোমরা করেছো। আমি আরেকটা লেসন প্ল্যান তোমাদের পাঠিয়েছিলাম, লেসন প্ল্যান 2। এরপরে তোমাদের জিওমরফোলজি চ্যাপ্টার মানে ভূমিরূপবিদ্যাতে ভৌমজল রয়েছে। ভৌমজল আমাদের যেটা ইংরেজিতে বলা হয় গ্রাউন্ড ওয়াটার। ভৌমজল বলতে আমরা কি বুঝি? ভৌমজল বলতে আমরা বলি ভূগর্ভের নিচে, মাটির নিচে যে জল পাওয়া যায় তাকে ভৌমজল বলা হয়। এক কথায় বলা হয়, বিজ্ঞানীদের মধ্যে ভূপৃষ্ঠের নিচে মাটির অভ্যন্তরে যাবতীয় জল যা অভিকর্ষীয় প্রভাবে ভূগর্ভে প্রবেশ করে এবং প্রবেশশিলায় সম্পৃক্ত করে থাকে এবং শিলারন্ধ্রে রন্ধ্রে রন্ধ্রে অবস্থান করে তাকে ভৌমজল। এই ভৌমজল আমাদের ভূমির গঠনে কি সহায়ক করে, যেমন নদী ভূমির গঠন করে, হিমবাহ ভূমির গঠন করে, এগুলো আমরা পড়েছি। তার আগে আমরা ভৌমজলের গুরুত্ব একটু জেনে রাখি। পৃথিবীতে আমাদের পৃথিবী পৃষ্ঠের 3 ভাগ জল আমরা বলে থাকি, আর 1 ভাগ স্থলভাগ। 3 ভাগ জলভাগের মধ্যে আমাদের মহাসাগরগুলো রয়েছে। 2 মেরুতে বরফ জমে রয়েছে। কিন্তু এই 3 ভাগ জলের উপরিভাগের ওই মহাসাগরের জল আমাদের কাছে কিন্তু পানীয় জল হিসেবে এতটা আমরা ব্যবহার করতে এখন পর্যন্ত পেরে উঠিনি। ভূগর্ভস্থ জল যে ভৌম জল, কম পরিমাণ জল, যা গত কয়েক বছরে আমাদের জল সংকটও দেখা দিয়েছিল, পানীয় জলের সংকট। সেই ভৌম জলের গুরুত্ব একটু আমরা জেনে রাখি। পানীয় জল উৎস হিসেবে আমাদেরকে প্রথমে আমরা ব্যবহার করে থাকি। বর্তমানে সেচ কাজে ব্যবহার করা হচ্ছে, শিল্পের কাজে তো ব্যবহার হচ্ছে, জনবসতি যেখানে স্থাপন হচ্ছে, জনবসতি গড়ে ওঠে, পশুপালনের জন্য ব্যবহার হয়, এবং ভূমিরূপের প্রভাব, ভূমিরূপ গঠনের ক্ষেত্রেও ভৌমজলের প্রভাব রয়েছে। সেইটাই আমাদের আলোচ্য বিষয়। এরপরে আমরা চলে আসছি ভৌমজলের উৎসগুলো নিয়ে বা উৎপত্তি নিয়ে। ভৌমজলের উৎস ও উৎপত্তি অনুসারে ভৌমজলের মোটামুটি আমরা প্রকারভেদগুলো জানি। আবহিক জল, যেটাকে আমরা বলছি হচ্ছে মিটোরিক ওয়াটার। প্রধান উৎস বলতে আমরা অধঃক্ষেপণ, বৃষ্টিপাত বা তুষারপাত। এই বৃষ্টিপাত ও তুষারগলা জল ভূগর্ভে যে সঞ্চয় হয় এটাকে আবহিক জল বলে বা মিটোরিক ওয়াটার বলে। এইটা হচ্ছে মূল আমাদের ভৌমজল। এছাড়া উৎপত্তি অনুসারে দেখা যায় সহজাত জল। যখন পাললিক শিলা উৎপত্তি হয়, পাললিক শিলা আমরা জানি, পাললিক শিলা কোনো সাগরে, হ্রদে বা মহাসাগরে পরিসঞ্চয় হয়েছে। এই পাললিক শিলার উৎপত্তিতে যদি কোনো জল থেকে থাকে এটাকে বলা হচ্ছে সহজাত জল বা জন্মগত জল। এছাড়া হচ্ছে ম্যাগনেটিক ওয়াটার বা ম্যাগনেটিক উৎসঙ্গক জল। অগ্নুদ্গমের সময় নাভা অগ্নুদ্গম ঘটে, নাভা বেরিয়ে আসে, বাষ্পরূপে তখন জল কিছু সঞ্চয় হয় ভূগর্ভের মধ্যে, এটাকে বলা হচ্ছে ম্যাগনেটিক ওয়াটার বা উৎসঙ্গক জল। মহাসাগরীয় জল হিসেবে আমরা জানি মহাসাগরীয় জল। মহাসাগরগুলো রয়েছে উপকূল ভাগে, শিলাস্তরের ফাটল বা প্রবেশ শিলাস্তর দিয়ে জল চুঁকে গিয়ে ভূগর্ভে সঞ্চয় ঘটে, একে মহাসাগরীয় জল বলা হয়। এছাড়া রূপান্তরিত জল, শিলার রূপান্তর ঘটে, আগ্নেয় শিলা থেকে পাললিক শিলা, পাললিক শিলা থেকে রূপান্তরিত শিলা, এইভাবে যে শিলার রূপান্তর ঘটে, এতেও জলের কিছু ভূগর্ভে যদি সঞ্চয় হয় এটাকে বলা হচ্ছে রূপান্তরিত জল। যে জলের আমরা উৎপত্তি হিসেবে শ্রেণীবিভাগ করলাম, এর মধ্যে আবহিক জলটা হচ্ছে আমাদের গুরুত্বপূর্ণ জল, যা হচ্ছে অধঃক্ষেপণ বা বৃষ্টিপাত তুষারগলার ফলে ভূগর্ভে যে সঞ্চয় হয় এই জলই হচ্ছে ভৌম জল। এখন আসছি আমরা এই যে ভৌম জল কথাও আমরা শুনতে পাই বিভিন্ন সময়। ভৌম জলের ক্ষেত্রে ভৌম জলে আমরা শুনি বিভিন্ন সময় যে ভৌম জলস্তর নেমে গেছে, গরমকালে ভৌম জলস্তর নেমে গেছে, আবার বর্ষাকালে আবার ভৌম জলস্তর উপরের দিকে চলে এসছে। এগুলো হচ্ছে যে ভৌম জলের কতগুলো নিয়ন্ত্রণ আমরা জেনে রাখবো। নিয়ন্ত্রণ মানে কন্ট্রোল, মানে কথায়
ভৌমজলগুলো কিভাবে আমাদের নিয়ন্ত্রণ হয়। বিভিন্ন প্রাকৃতিক অবস্থানের উপর নির্ভর করে ভূগর্ভের পরিমাণ, অবস্থান, স্থায়িত্ব প্রভৃতির উপর নির্ভর করে ভৌমজলের নিয়ন্ত্রণ। ভৌমজলের পরিমাণ ভৌমজল কতটা কোথায় কি অবস্থায় রয়েছে সেটা কতগুলো বিষয়ের উপর নির্ভর করে, এই বিষয়গুলো নিয়ে আলোচনা হবে। প্রথমে উৎপত্তিতে বলেছে আবহিক জল, অধঃক্ষেপণের পরিমাণ ও স্থায়িত্ব। অধঃক্ষেপণের পরিমাণ ও স্থায়িত্ব, অধঃক্ষেপণ বলতে বৃষ্টিপাত, তুষার গলা জল, এর যদি পরিমাণ যদি বেশি হয় তাহলে ভূগর্ভে কি জল সঞ্চয় হবে। এখন ভূগর্ভে যে জলটা সঞ্চয়ের ক্ষেত্রে আমি আরো পরিষ্কার তোমাদের বলতাম, পৃথিবীতে যে মোট যে জলের পরিমাণ, ভৌমজলের প্রায় 50% জল 750 মিটারের মধ্যে অবস্থান করে। এর অবস্থানটা আমরা জানবো যে প্রবেশ্য শিলা আছে, তার নিচে যদি অপ্রবেশ্য শিলা থাকে, দিয়ে জলটা ধীরে ধীরে সঞ্চয়। মানে আমাদের একটা পাত্রে যদি জলটা রাখি, সেখান থেকে সেই পাত্র থেকে জল যদি আমরা তুলে বারবার তুলতে থাকি তাহলে সেই পাত্র থেকে জল শেষ হয়ে যাবে। সেই রকমই সেই পাত্রতে জল আবার ভরাট করতে হয়। সেরকম আমাদের অধঃক্ষেপণের পরিমাণ ও বৃষ্টিপাত যদি বেশি পরিমাণে হয় তখন হচ্ছে ভৌমজলের পরিমাণের স্থায়িত্ব তখন বৃদ্ধি পায়। ওই জন্য বর্ষাকালে আমাদের ভৌমজলের পরিমাণ বৃদ্ধি পায়। আবার গ্রীষ্মকালে যখন হচ্ছে জলস্তর ধীরে ধীরে নেমে যায়। আবার শুধুমাত্র অধঃক্ষেপণ নয়, শিলা বা মৃত্তিকার সচ্ছিদ্রতার উপর নির্ভর করে। শিলা বা মৃত্তিকা সচ্ছিদ্র, সচ্ছিদ্র বলতে হচ্ছে যে সচ্ছিদ্রতা এবং প্রবেশতা, এর উপর নির্ভর করে। কত পরিমাণ যে সচ্ছিদ্রতা বলতে আমরা বলি শিলার মধ্যে বিভিন্ন রকম খনিজ আছে, বিভিন্ন কণাগুলো রয়েছে, তার এই কণাগুলো যে সন্নিবেশিতভাবে অবস্থান করছে তার মধ্যে এক একটা গ্যাপ থাকে, ছিদ্র থাকে। ওই দুটো কণা বা তিনটে কণার মাঝে মাঝে একটা করে গ্যাপ থাকে। ওই গ্যাপ দিয়ে কিন্তু যদি গ্যাপগুলো বড় হয়, ছিদ্রগুলো যদি বড় হয়, তাহলে কিন্তু জল ভিতরের দিকে প্রবেশ করতে পারে। আবার খুব ছোট ছোট যদি হয়, যেমন মনে করা হচ্ছে যদি কাদা পাথর, কাদা মাটি, যেটা খুব সূক্ষ্ম সূক্ষ্ম কণা, এবং ওই কণাগুলোর যে গ্যাপগুলো থাকে সেই গ্যাপগুলোতে বায়ু আবদ্ধ হয়ে যায়, কিন্তু জল তখন কিন্তু ভিতরে প্রবেশ করতে পারে না। ওই জন্য শুধু পাললিক শিলা বলতে প্রবেশ্য শিলা আমরা বলি না। প্রবেশ্যতা বলা বুঝায় আমরা যে শিলায় জল প্রবেশ করে তাকে প্রবেশ্য শিলা বলি, যে শিলায় জল প্রবেশ করতে পারে না তাকে অপ্রবেশ্য শিলা। সেই জন্য শিলাস্তরের মৃত্তিকা সচ্ছিদ্রতা এবং প্রবেশ্যতার উপর অনেকাংশে ভৌমজলের পরিমাণ কম বেশি হয়ে থাকে। বৃষ্টিপাত হলো, অথচ সেই অংশে দেখা গেল সেই স্তরের মৃত্তিকা প্রবেশ্যতা কম, তাহলে সেই জল সরাসরি গড়িয়ে গিয়ে সাগর মহাসাগরের দিকে চলে যাচ্ছে। সেই জন্য সচ্ছিদ্রতার উপর নির্ভর করে। এই সচ্ছিদ্রতার একটা সূত্র রয়েছে, তোমাদের লেসন প্ল্যানে দিয়ে দিয়েছি, N = V/W/V, N = W/V × 100। যেখানে N বলতে বলা হচ্ছে সচ্ছিদ্রতা, W বলতে বলা হচ্ছে রন্ধ্রের মোট আয়তন, আর V বলতে শিলার মোট আয়তন। কত বড় শিলা রয়েছে এবং তার রন্ধ্র হলো কতটা গ্যাপ, এটাকে 100 দিয়ে আমরা যদি ভাগ করি তখন দেখা যাবে এটা সচ্ছিদ্রতার থেকে কত পরিমাণ জল প্রবেশ করতে হবে সেটা আমরা বুঝতে পারি। এই জন্য প্রবেশ্য শিলা বলতে যেমন কাদামাটি, বেলে পাথরে জল প্রবেশ করে, কাদামাটিতে জল প্রবেশ করতে পারে না। আবার কোন কোনো জায়গায় দেখা যায় গ্রানাইট পাথর রয়েছে, তার ফাটল থাকলে সেটা আগ্নেয় শিলা, কিন্তু তার যদি ফাটল থাকে সেই ফাটল দিয়ে জল প্রবেশ করবে। সেজন্য শুধু আগ্নেয় শিলা, পাললিক শিলা এগুলো প্রবেশ্য না। যে শিলায় জল প্রবেশ করতে পারে তাকে প্রবেশ্য শিলা বলা হয়, যে শিলায় জল প্রবেশ করতে পারে তাকে অপ্রবেশ্য শিলা। এরপরে আসছে আমরা ভূমির ঢাল। ভূমির ঢাল যদি দেখা যায়, ভূমির ঢাল যদি মৃদু থাকে, বৃষ্টি হলো, বৃষ্টি হওয়ার পরে ধীরে 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 জলটা চুয়ে 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 ভিতরে দিয়ে যাবে। যদি খাড়া ঢাল হয়, বৃষ্টি হওয়ার সঙ্গে সঙ্গে জল নিচের দিকে গড়িয়ে গিয়ে সাগর মহাসাগরে। কারণ ঢালের পরিমাণ অনেকাংশে নির্ভর করে। আবার শুধু এই তিনটে নয়, আর একটা রয়েছে তোমাদের প্রবেশ্য শিলার নিচে অপ্রবেশ্য শিলার অবস্থান। ভূগর্ভে জল সঞ্চয়ের ক্ষেত্রে যেমন একটা পাত্রে রাখা হয় জল, তার নিচে যেন একটা অপ্রবেশ্য শিলা থাকে। ভূগর্ভের মধ্যে অপ্রবেশ্য শিলার অবস্থান থাকবে, তার উপরে প্রবেশ্যতা থাকবে, প্রবেশ্য শিলা বৃষ্টির জল চুয়ে চুয়ে গিয়ে ভিতরে সঞ্চয় হবে। এইরকম যদি অনুকূল পরিবেশ থাকে এবং বাষ্পীভবনের পরিমাণ, সাধারণত ক্রান্তীয় অঞ্চলগুলোতে বেশি বাষ্পীভবন হলে জল বৃষ্টি হওয়ার সঙ্গে সঙ্গে জল বাষ্পীভূত হয়ে আবার কমে যাচ্ছে। এইরকম অনুকূল পরিবেশ যেখানে আছে সেখানে ভৌমজলের পরিমাণ বেশি, কোনো জায়গায় কম, এটা আমরা
বিভিন্ন সময় শুনতেও পাই, এবং আমাদের গ্রামগঞ্জেও আমরা যারা সেচ কার্য করে থাকেন তাদের কাছেও আমরা শুনতে পাই যে ভৌম জল কমে গেছে, সেচের টিউবওয়েলের জল কমে গেছে, আবার কোনো সময় বৃষ্টি হলে জল বেড়ে যাচ্ছে। এটা কিন্তু এই বিষয়গুলোর উপরে কিন্তু আমাদের ভৌম জলের স্থায়িত্ব বা পরিমাণ নির্ভর করে থাকে। এখন আমরা চলে আসবো যে ভৌম জলের ভান্ডার সম্বন্ধে জানবো। গ্রাউন্ড ওয়াটার টেবল, ভৌম জল স্তর, ভৌম জলস্তর, ভৌম জলস্তর। ভৌম জলস্তর বলতে কোনটাকে বলা হচ্ছে যে ভৌম জল, যে বৃষ্টির জল গিয়ে প্রবেশ্য শিলায় দিয়ে চুয়ে চুয়ে গিয়ে অপ্রবেশ্য শিলায় বাধা পেয়ে ধীরে 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 জলটা উপরের দিকে উঠছে। তার উপরিভাগের অংশটাকে যদি আমরা একটা কাল্পনিকা দিয়ে যুক্ত করি, এটাকে ভৌম জলস্তর বলা হচ্ছে বা গ্রাউন্ড ওয়াটার টেবিল বলা হচ্ছে। উপরিভাগে শীর্ষদেশটাকে দিয়ে জলতল। একটা পাত্রে রাখলে বা একটা গ্লাসে যদি জল রাখি আমরা, তার উপরিভাগে যতটা যে তলটা পাচ্ছি ওটাকে বলা হচ্ছে জলতল, গ্লাসের জলতল। সেরকম ভৌম জলের পূর্বমন্ত্রে যে ভৌম জল থাকে সেটাকে ভৌম জল স্তর বা ভৌম জল তল বলা, স্তর বা তল বলা। এখন এই ভৌম জল স্তর কোনো সময় প্যারালাল নির্ভর করে, শিলার ভূপ্রকৃতির উপর নির্ভর করে। কোনো সময় দেখা যাচ্ছে তরঙ্গায়িত হতে পারে, কোনো সময় হচ্ছে সমান্তরাল হতে পারে, মানে শিলার অবস্থানের উপর ভৌম জল স্তরটি নির্ভর করে। এখানে এই ভৌম জল স্তরের প্রকারভেদ রয়েছে, এটা আমি লেসন প্ল্যানে দিয়েছি। ভৌম জল স্তরের প্রকারভেদ, ভৌম জল স্তরের প্রকারভেদটার ক্ষেত্রে আমাদের রয়েছে ভৌম জল স্তরকে আমরা অসম্পৃক্ত স্তর বা ভারত স্তর আর হচ্ছে সম্পৃক্ত স্তর। অসম্পৃক্ত স্তরটাকে আমরা হচ্ছে তিনটি ভাগে ভাগ করি, ঊর্ধ্ব, মধ্য এবং কৈশিক। আর সম্পৃক্ত স্তরকে আমরা বলছি দুটো ভাগে, সাময়িক এবং স্থায়ী। অসম্পৃক্ত স্তর একদম আমাদের শিলাস্তরের উপরই ভাগ, ভূপৃষ্ঠ যেখানে আমরা হাঁটাচলা করছি, যেখানে চাষবাস হচ্ছে আমাদের, এই অংশটাকে উপরই ভাগটাকে বলা হচ্ছে অসম্পৃক্ত স্তর। এইটাকে আবার তিনটি ভাগে ভাগ করা আছে, এবং উপরের স্তরটাকে বলা হচ্ছে উপরের ভেডাস স্তর বা ভাডু স্তর বলা হয়, ঊর্ধ্ব ভাডু স্তর। তার নিচের দিকে রয়েছে হচ্ছে মধ্যভাগ স্তর, তার নিচে রয়েছে কৌশিক স্তর। কৌশিক স্তর কেন বলা হচ্ছে? যেটা সম্পৃক্ত স্তর থেকে, তার নিচে আছে সম্পৃক্ত স্তর, সম্পৃক্ত স্তর থেকে ওই কৌশিক প্রক্রিয়ার মাধ্যমে ওই স্তরটা পরিপূর্ণ জল, ভৌম জল, ওই জন্য এটা কৌশিক স্তর বলা। এখন আমাদের এইটাকে, এই যে অসম্পৃক্ত স্তরটাকে আমি তোমাদের লেসন প্ল্যানে লিখেছি ভেডাস স্তর বা ভাডু স্তর বলা হয়। এখানে বৃষ্টির জল যখন চুয়ে চুয়ে এই স্তর দিয়ে জল ভূগর্ভে প্রবেশ করছে, এই স্তরটাকে বলা হচ্ছে ভাডস জলও বলা হয়। জলটা যে জল চুয়ে চুয়ে যাচ্ছে এটাকে ভাডস বা ভেডাস জলও বলা হয়ে থাকে। এরপরে আমরা যে সম্পৃক্ত স্তর আর যে অসম্পৃক্ত স্তর, সম্পৃক্ত স্তর বলছিলাম, সম্পৃক্ত স্তর যেখানে জল সবসময় থাকে, ফ্রিয়েটিক স্তর বলা হয়ে থাকে। সম্পৃক্ত স্তর বা ভাডস স্তরে ভেডাস স্তর বা ভাডস, অনেক বইয়ে দেখবে ভেডাস, অনেক বইয়ে হচ্ছে ভাডস, হ্যাঁ, VADOS, ভাডস বা কেউ ভাডস বলছে, কেউ ভেডাস বলছে। এই স্তরের নিচে যে স্তরটাতে জল সবসময় থাকে এটা করা হচ্ছে সম্পৃক্ত স্তর। এই সম্পৃক্ত স্তরটাকে ইংরেজিতে বলা হচ্ছে ফ্রিয়েটিক স্তর। এটা দুটো, একটা সাময়িক সম্পৃক্ত স্তর, সময় সময় থাকে, বর্ষাকালে থাকলো, আবার বর্ষাকাল যখন বর্ষা কেটে যাচ্ছে তখন হচ্ছে গিয়ে পার্মানেন্ট কোনো স্তরে গিয়ে জলটা সঞ্চয় হয়ে গেল, তার নিচে সেটাকে স্থায়ী স্তর। যে স্তরের মধ্যে সারা বছরই জল পরিপূর্ণ থাকে সেটাকে স্থায়ী স্তর বলা হয়। আর সাময়িকভাবে এর উপরের স্তরটাকে যে থাকে এটাকে হচ্ছে সাময়িক স্তর। এই সাময়িক স্তরের উপরই ভাগটাকে বলা হচ্ছে কৌশিক স্তর, যেটা হচ্ছে গিয়ে কি আমাদের ভাডস স্তর বা অসম্পৃক্ত স্তরের শেষ স্তর, যে তিনটি ভাগ করে দিল। এইটা এই সাময়িক স্তরে যে মাঝে মাঝে জলটা যে থাকছে, এখান থেকে কৌশিক প্রক্রিয়ায় এই স্তরটা সম্পৃক্ত হয়, যেটাকে কৌশিক স্তর বলা হয়। এরপরে আমরা চলে আসবো অ্যাকুইফার বা ভৌম জলাধার, যেখানে স্থায়ী স্তরে গিয়ে জলটা সঞ্চয় হলো, প্রবেশ্য শিলায় বাধা পেয়ে জল ধীরে 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 সঞ্চয় হচ্ছে। এইটাকে বলা হচ্ছে কি আমাদের অ্যাকুইফার বা ভৌম জলাধার। ভৌম জলাধার কিছু আগে তোমাদেরকে বলেছিলাম যে মোটামুটি আমাদের পৃথিবীর 50% জল 750 মিটারের মধ্যেই জলটা থাকে।
এটাকে ইংরেজি যে ভৌম জলাধার বা একুইফার, একুইফার কথার অর্থ হচ্ছে ল্যাটিন শব্দ, লিখেছি তোমাদের সেখানে। অ্যাকুয়া শব্দের অর্থ হচ্ছে জল, আর ফেরো শব্দের অর্থ হচ্ছে আইবিয়ার, মানে আমি জল বহন করে রাখি, আমি সম্পৃক্তভাবে জলটা বহন করে রাখি, এটাকে বলা হচ্ছে কি অ্যাকুইফার। এখন এই অ্যাকুইফারের ক্ষেত্রে আমাদের একটা ছবি আছে, ছবিটা তোমাদের বলে দেবো, এখানে আমাদের বড় আর নেই ব্যবস্থা। অ্যাকুইফারের বৈশিষ্ট্যগুলো একটু জেনে রাখবো। অ্যাকুইফার হচ্ছে অপ্রবেশ্য শিলার স্থায়িত্ব থাকবে, মানে তার নিচে সবসময় একটা অ্যাকুইফারে যে জলটা ভরাট হয়ে থাকবে তার নিচে কোনো অপ্রবেশ্য শিলা থাকে, এবং পরিবারটা তো প্রবেশ্য শিলা থাকছে, এবং এটা বৃহৎ ভৌম জলাধার হবে এবং ক্ষুদ্র হবে কোনো কোনো জায়গায়, এবং অনুশ্রাবণের মাত্রা, অনুশ্রাবণ বলতে হচ্ছে কি এখানে শিলার অনুশ্রাবণ হার, মানে ভৌম জলের হারটা কিরকম থাকবে। কোনো জায়গায় দেখা যাবে যদি কঠিন শিলা হয় সেখানে হচ্ছে কি জল প্রবেশ করতে কম তাড়াতাড়ি প্রবেশ করতে পারবে না, আবার নরম শিলা হলে সেখানে কিন্তু তাড়াতাড়ি জল প্রবেশ করতে পারবে। এই জন্য আমাদের দেখবে মালভূমি অঞ্চলে হচ্ছে গিয়ে কি জলটা সাধারণত ভিতরের দিকে প্রবেশ করতে পারে না, কেন সেই অঞ্চলটা কঠিন শিলা। পার্বত্য অঞ্চলগুলোতে নরম শিলা, ওগুলোতে জল কিন্তু তাড়াতাড়ি ভিতরে প্রবেশ করতে পারে। এখন এই যে অ্যাকুইফার বা ভৌম জলাধার, এর আমরা একটু শ্রেণী বিভাগগুলো জেনে রাখবো। হচ্ছে এটাকে শিলাস্তরের প্রকৃতি এবং ভূতাত্ত্বিক গঠনের উপর এটাকে মোটামুটি আমরা 4টি ভাগে ভাগ করছি। আবদ্ধ ভৌম জলাধার, মুক্ত ভৌম জলাধার, স্থায়ী ভৌম জলাধার এবং সচ্ছিদ্র ভৌম জলাধার। আবদ্ধ, মুক্ত, স্থায়ী এবং সচ্ছিদ্র। আবদ্ধ বলতে হচ্ছে কি দুটি অসম্পৃক্ত বা অপ্রবেশ্য শিলা স্তরের মাঝে, দুটি অপ্রবেশ্য শিলা মাঝে হচ্ছে কি প্রবেশ্য শিলা, অপ্রবেশ্য শিলার মাঝে প্রবেশ্য শিলা, অপ্রবেশ্য শিলা এবং অপ্রবেশ্য শিলার মাঝে যে প্রবেশ্য শিলা থাকছে তার উপরিভাগ থেকে ভূপৃষ্ঠের দিকে প্রবেশ্য শিলা উন্মুক্ত থাকে, তাহলে সেই অংশ দিয়ে বৃষ্টির জল ছুঁয়ে এসে ওই অংশে আবদ্ধ হয়ে থাকছে, মানে দুটো অপ্রবেশ্য শিলা এই অংশটাতে আবদ্ধ করে রাখছে, এটাকে আবদ্ধ ভৌম জলাধার বা অ্যাকুইফার বলা হয়। মুক্ত, এটা সাধারণত হচ্ছে গিয়ে অপ্রবেশ্য শিলার উপরিভাগে যদি উন্মুক্ত অবস্থায় থাকে এটা মুক্ত জলাধার বলা হচ্ছে। আর স্থায়ী জলাধার, মূল জলাধারের উপর অপ্রবেশ্য শিলাস্তর জলাধারে স্থায়ীভাবে যদি কোনো জল অবস্থান করে স্থায়ী জলাধার বলা হয়। আর সচ্ছিদ্র জলাধার যেখানে হচ্ছে মুক্ত বা আবদ্ধ জলাধারে কোনো অপ্রবেশ্য শিলাস্তরে প্রাকৃতিক মনুষ্য ক্রিয়াজনিত কোনো কারণে যদি সেখানে ছিদ্র করে যদি সেখানে জলাধার তৈরি হয়, এটাকে বলা হচ্ছে গিয়ে সচ্ছিদ্র ভৌম জলাধার বা সচ্ছিদ্র অ্যাকুইফার। এরপরে আরেকটু আমাদের আলোচনার মধ্যে রয়েছে অ্যাকুইফারের হচ্ছে গিয়ে কি বিস্তার প্রকৃতিটা আমরা দেখে নেব। বিস্তার প্রকৃতি অ্যাকুইফারের সাধারণত যে বিস্তার প্রকৃতি, যেটা অ্যাকুইফার অপ্রবেশ্য শিলাস্তরের মধ্যে অ্যাকুইফার অবস্থান করছে, এটাকে আমরা মোটামুটি 3টি ভাবে দেখি: অ্যাকুইফিউজ, অ্যাকুইক্লুড এবং অ্যাকুইফার। এগুলো হচ্ছে গিয়ে কি অপ্রবেশ্য শিলাস্তরের মধ্যে এই অ্যাকুইফারটা তোমার বিস্তৃতি হয়ে থাকে। মানে ভৌম জলাধার একটা নির্দিষ্ট স্বল্প পরিসর সীমাবদ্ধ নাও থাকতে পারে। বেশিরভাগ ক্ষেত্রে ভৌম জলাধারগুলো খুব দূর পর্যন্ত বিস্তৃত হয়ে থাকে, এবং অনেক সময় ভৌম জলাধারগুলো অপ্রবেশ্য শিলাস্তর দ্বারা আবৃত হয়ে থাকে। অপ্রবেশ্য যেখানে শিলাগুলো, বিশেষ করে গ্রানাইট জাতীয় শিলা, আমরা অপ্রবেশ যেগুলো হচ্ছে জল প্রবেশ করতে পারে, নিরেট গ্রানাইট, কাদা পাথর, এইগুলোতে সাধারণত আমাদের এই 3 ধরনের অ্যাকুইফিউজ, অ্যাকুইক্লুড, অ্যাকুইফার বলে। এটা একটু জেনে রাখাই ভালো। অ্যাকুইফিউজটা হচ্ছে নিরেট গ্রানাইট জাতীয় শিলাতে, দুটো অপ্রবেশ্য শিলাস্তরের মধ্যে তৈরি হবে। অ্যাকুইক্লুডটা হচ্ছে কাদা পাথর জাতীয় শিলাতে, আর অ্যাকুইফারটা হচ্ছে গিয়ে কি বেলে কর্ম। বেলে কর্দম মানে সেখানে হচ্ছে কি জলটা সেটাও অপ্রবেশ্য শিলাস্তরের মধ্যে হচ্ছে, কেন ওখানে বেলে কর্দম থাকলেও তার সচিত্রগুলো হচ্ছে বায়ু দ্বারা আবদ্ধ হয়ে থাকে, এই জন্য এটাকে হচ্ছে আমরা অপ্রবেশ্য বেলে কর্দমটাকে অপ্রবেশ্য শিলাস্তর। এর দ্বারা অ্যাকুইফার প্রকৃতির জলাধার, ভৌম জলাধার বলে। এই পর্যন্ত তোমাদের লেসন প্ল্যানটা দেওয়া ছিল। এরপরে তোমাদের প্রশ্ন আসবে, এখান থেকে তোমাদের এসিকিউ এমসিকিউ গুলো আমি কতগুলো আবার পাঠাবো,
এখানে আজকের মতো এখানে শেষ করছি। পরবর্তী যে লেসন প্ল্যানের জন্য তোমার অপেক্ষা করা রাখবে এবং এখানে এটা পুরোটা বই নিয়ে পড়বে, এখানে শেষ করবে।